ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না আর কত কাল রাখবা তোমার মন বিভাগী, বুঝলাম না। তোমার মনের মনি কোঠায় দাও না আমায় একটু ঠাই, মন আর মানে না। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না আর কত কাল রাখবা তোমার মন বিভাগী, বুঝলাম না। মনের মন্দিরে তোমারই পূজা, দিবানিশীতে তোমাকে খোঁজা, দিবানিশীতে তোমাকে খোঁজা, তোমাকে ডাকা, যতনে রাখা, তুমি ছাড়া পাগল পারা মন উদাসী, তুমি জানো না। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না আর কত কাল রাখবা তোমার মন বিভাগী, বুঝলাম না। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না। অসাধারণ। মানে এই যে যখন আসছিলাম মনে হচ্ছিল একটা সুরের ভুবনে হারিয়ে যাচ্ছিলাম। দীর্ঘ সময় পর আপনাকে পেয়েছি, তবে আমার গান আড্ডায় আপনাকে পেয়ে আমি আসলেই খুব আনন্দিত। আপনার কেমন লাগছে? আসলে আমারও খুব ভালো লাগছে, বিকজ আমার নতুন কিছু কাজ, নতুন সময় কিভাবে যাচ্ছে এটা আমার যারা ফ্যান আছে, আমার যারা শ্রোতা, তারা শুনতে পারবে তোমাদের মাধ্যমে, জন্য আরো বেশি ভালো লাগছে। নিজের গান তো নিজে অবশ্যই শুনেন, নিজের গান শুনে আপনার কি মনে হয়? আসলে নিজের কাছে ভালো লাগতে হবে, তারপরে মানুষের কাছে ভালো লাগবে। আমি আসলে গান তৈরি করি, যে গানটা আমার নিজের কাছে ভালো লাগে তখনই আমি সেটা রিলিজ করি আসলে। সুমন ভাই, আজকে আপনার সঙ্গে আমার অনেক গল্প করার আছে। আপনার গান শুনে তো একটা প্রজন্ম বড় হয়েছে এবং একটা প্রজন্মের আবেগ অনুভূতি সবকিছুর ভেতরে আপনার গানটা জড়িয়েছিল। তো এই যে যখন এই ধরনের একটা সময় আসে, যখন এই ভালো লাগাগুলো একা থাকেন, তখন আপনাকে কতটা আনন্দ দেয়? এটা এটা আসলে কিরকম যে আনন্দ দেয় এটা আর কি বলে বোঝানো যাবে না। আসলে এটা একটা আত্মতৃপ্তি, এটা বলে আর কি, মনের সুখ, মানে অনেক গভীরে খুব শান্তি পাওয়া যায় বিষয়টা। আচ্ছা, একটু আগেও কিন্তু আমরা যখন এই রিসোর্টে এলাম, আমরা কিন্তু শুনছিলাম যে ব্যাকগ্রাউন্ডে আপনার একটা গান বাজছে। এটা আসলে খুব একটা বড় পাওয়া আর কি, যে মানুষ আমাকে ভালোবাসে। একটা জিনিস হয় না যে আমি একা থাকলে আমার কাজ আমি যখন দেখি তখন হয়তো বা আমার মনে হয় ইস, এই গানটা আমি এইভাবে করলে ভালো হতো, বা আরেকটু সুরটা এরকম করলে ভালো হতো। কখনো কি আপনার এরকম মনে হয়েছে? আসলে এইসব আসলে প্রথমে আসলে চিন্তা করে আসলে করি আমি গানগুলো, যখন আমি মিউজিক করি কিংবা গানের সুর করি। পরবর্তীতে আসলে ওই গানটা মানুষ নিয়েছে, তার মানে ওই পুরোটা সম্পূর্ণ একটা গান, পরিপূর্ণ। তার জন্য আর ওরকম মনে হয় না যে একটা মডিফাই হওয়া দরকার ছিল কি ছিল না, এগুলো আমি কখনো ভাবি না আর কি, যেটা হয়ে যায় হয়ে যায়। ভাই, এই জায়গাটাতে একটা চমৎকার ব্রিজ আছে, চলেন আমরা একটু এই দিকটাতে ঘুরে দেখি। লা 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 না 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 এই যে কাঠের ব্রিজ দেখছি, আসলে কিছু জিনিস থাকে না, দেখলেই খুব ভালো লাগে, মনে হয় যে এখানে একটু কিছুক্ষণ টাইম কাটাই। হ্যাঁ, অবশ্যই একটা মাটির একটা বিষয় আছে। আপনার গানের মধ্যেও কিন্তু দর্শক মাটির একটা গন্ধ খুঁজে পায়। আমি আসলে সাধারণ মানুষের জন্যই গান করি আর কি, আর পৃথিবীতে সাধারণ মানুষের সংখ্যাটা একটু বেশি। কিন্তু পৃথিবীতে সাধারণ মানুষের জন্য কতটা সেফ আসলে? আসলে সব সময় এরকম ছিল, এরকম থাকবে। তার মধ্যে আমাদের ওইভাবে কাজ করতে হবে, আমাদের চলে যেতে হবে কাজ করে। এই মুহূর্তে কোন গানটি আপনার মাথায় ঘুরছে? আচ্ছা, একটা আমার জনপ্রিয় গান আমি শোনাচ্ছি। আমরা একটু শুনি গানটা। মনের মোহনায় মন থাকে না,
মন যে থাকে তোমার বাড়ি, মনের ডাকে তুমি দাও না সারা, আমি যাতনাতে মরি। প্রিয়া প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, মন মুনিয়া কান্দে রে। প্রিয়া প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, মন মুনিয়া কান্দে রে। তোমার মনের ডালে আমার মন থাকে বসে, দিও না ভেঙে ডাল তোমায় দেখার দোষে। তোমায় দেখার পাগল আমার চাতক আখি, প্রিয়া সখী বন্ধু কত নামে ডাকি। প্রিয়া প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, মন মুনিয়া কাঁদে রে। তোমার মনের ঘরের দক্ষিণ জানালার পাশে ফুল হয়ে ফুটবো তোমায় দেখার আশে। নিঠুর হয়ে তুমি ছিঁড়ো না ফুলের পাতা, পড়ে দেখো তুমি নীরব চোখের কথা। প্রিয়া প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, মন মুনিয়া কাঁদে রে। কি যে একটা মুগ্ধতায় হারিয়ে যাচ্ছিলাম, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। তবে এই যে গানগুলো আছে, এই গানগুলো তো কিছু প্রেমিক মনের গান, বা প্রিয়জনকে হারিয়ে ফেলার পর একটা মানুষের যে আকুল আবেদন থাকে, আপনার গানের মধ্যে, আপনার গায়কির মধ্যে সেই আবেগগুলো যেভাবে প্রকাশ পায়, নিজে প্রেমিক হয়ে কখনো ভেবে দেখেছেন? আমি চেষ্টা করি আর কি, মানে হৃদয়ের মানে একবারে অন্তঃস্থল থেকে গাওয়ার চেষ্টা করি। মানুষের কাছে জানি না কেমন লাগে আমার গাওয়া। আমি আসলে নিজে যখন প্রেমিক হিসাবে ভাবি, আসলে ওরকম বেহাগের সুর, আসলে বেদনার সুর আমার এই গানগুলোতে থাকে আসলে, যার জন্য হয়তো মানুষ এইভাবে আসলে আমার গানগুলো গ্রহণ করে। এই পথ চলায় অনেক পরিবর্তন দেখেছেন। বর্তমানে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিটাকে কিভাবে দেখছেন বা কেমন দেখছেন? আসলে সবসময় একটা টেকনোলজি থাকে আর কি, প্রতিটা সময়। এক সময় ছিল কলের গান। আমরা ছোটোবেলা থেকে মানে আমি যেভাবে আর কি শুনেছি আর কি, আমার কানে যেভাবে গান পৌঁছাইছে আর কি, কলের গান থেকে দেখেছি আমরা টেপ রেকর্ডার, রেডিও, তারপরে হচ্ছে সিডি, সিডির পরে তারপরে আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, এখন ডিস্ট্রিবিউট, বিভিন্ন স্ট্রিমিং। হ্যাঁ, এখন সবসময় টেকনোলজি থাকবে, টেকনোলজির মধ্যেই কিন্তু মানুষ গান করে যেতে হবে। তা এখনও কিন্তু ভালো গান হচ্ছে, নতুন গান একটু কম হচ্ছে, বিকজ মানুষ একটু পুরনো গান নিয়ে আছে, পুরনো গান মানুষ রিমিক করতেছে। আবার একটা ট্রেন্ড হয়েছে যে দল বেঁধে 5-6 জন বসে আড্ডায় গান করছে, ওগুলা কিন্তু ইউটিউবে ভাইরাল হচ্ছে। তা এতে এইভাবেও কিন্তু শিল্পী তৈরি হচ্ছে। মূল সমস্যা হচ্ছে আমাদের মানে গভর্নমেন্ট যে আর কি, সরকারের কোনো পৃষ্ঠপোষকতা আমাদের মিউজিকের মধ্যে নেই। এটা একটা অনেক বড় একটা সমস্যা, যার জন্য আমরা অনেক দূর এগোতে পারছি না। আমরা যারা সব মনে করো আমরা নিজের প্রচেষ্টায়, কিন্তু আমরা যারা যা করতেছি নিজের প্রচেষ্টায়। তবে আশা করি গভর্নমেন্ট এরপরে আমাদের সুনজরে দেখবে। আমাদের যেমন একটা অনেক বড় রাজস্ব কিন্তু আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি থেকে সরকার পায়। তার সরকারের যদি পৃষ্ঠপোষকতা যদি আমরা পাই, তাহলে হয়তো আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। এই ইন্ডাস্ট্রি এখন যে অবস্থা আছে অতটা ভালো নেই, মানে সার্বিকভাবে আমরা সবাই যদি একসঙ্গে, আরো ভালো হতে পারে। হ্যাঁ অবশ্যই হতে পারে, আমাদের অনেক সম্ভাবনা, আসলে আমাদের সাপোর্ট করতে হবে। এই যে ভাইয়া বলছিলেন এখন একটা ট্রেন্ডিং চলছে, একসঙ্গে দেখা গেছে কিছু ছেলে মেয়ে দল বেঁধে গান গাইছে, এবং গানগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। এবং দেখা যায় যে আসলে সোশ্যাল মিডিয়া খুললে মূল ঘরানার শিল্পীর চেয়ে এই গানগুলো কিন্তু সামনে বেশি আসে, এবং এখান থেকে কিন্তু অনেক শিল্পীও উঠে আসছে। তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন?
ইউটিউব কেন্দ্রিক বা ফেসবুক কেন্দ্রিক দল বেঁধে নিজেদের মতো করে গান গেয়ে সেটা ছেড়ে দেয়া, আর আপনাদের সময় যে একটা স্ট্রাগল ছিল, তো সেই জিনিসটাকে কিভাবে পার্থক্যটা করবেন আপনি? এখন যে যা হচ্ছে এটাও খারাপ না। আমরা খুব সহজেই একজনের গান ভাইরাল হলে আমরা তাকে চিনতে পারতেছি। যেমন আমার গান সেই জনপ্রিয় হয়েছে 2012-তে। আমার এখন 2015-র পরে গিয়ে আমাকে মানুষ চিনতে শুরু করেছে যে আমি এফ এ সুমন। যদিও এটা দেরিতে হয়েছে, দেরিতে হওয়াতে কি হয়েছে, যেমন আমাদের এখন এখন যে যারা গান করতেছে আমাদের সেই পুরনো গান, সেই এক যুগ আগের গান, মানে একটা জেনারেশন চলে গেছে, এক যুগ আগের গান কিন্তু এখন মানুষ একই অবস্থা একই রকমভাবে এখনকার নতুন গানের সঙ্গে তারা প্রতিযোগিতা করতেছে। হ্যাঁ, এটাই কিন্তু একটা বড় পাওয়া। আমাদের গানটা দেরিতে আস্তে 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 মানুষের শুনতে হিট হয়েছে। কিন্তু এই যে আপনার গানের ক্ষেত্রে বলেন বা আপনাদের গানের ক্ষেত্রে আমরা কিন্তু বলছি জনপ্রিয়, আর এই বর্তমান সময়ে এসে কিন্তু আমরা বলছি ভাইরাল। ভাইরালটা তো আসলে ভাইরাসের মতো, যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় চলে যেতে পারে। এই যে তরুণ প্রজন্ম যারা আছে, যারা বর্তমান সময়ে গানকে তাদের সঙ্গী করছে, তাদের জন্য আপনার উপদেশ কি থাকবে? হ্যাঁ, আমি বলবো যে অবশ্যই অধ্যবসায় লাগবে, তারপরে শিখতে হবে, গানটা শেখার বিষয়, ভালো মানুষ হতে হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে আপনার গান শুনছি, আপনার কথা শুনছি, সবকিছু একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে, এবং আমরা যে জায়গাটাতে আছি এই পরিবেশটাও কিন্তু চমৎকার। অনেক অনেক সুন্দর। সামনে আরো কিছু সুন্দর জায়গা আছে, চলুন আমরা ঘুরে দেখি সেগুলো। একটা বিষয় আমি খেয়াল করলাম, আসলে শিল্পীদের তো অনেক আড্ডা হয়, গেট টুগেদার হয়, বা গানের বাইরেও তো আপনাদের ব্যক্তিগত একটা সম্পর্ক থাকে, মজার আড্ডার একটা স্থান থাকে। আপনাকে একটু এইসব জায়গায় কম পাই কেন? এখন সবাই আলাদা আলাদা একটা সিন্ডিকেট হয়ে গেছে, সবাই যার যার ভালো লাগা মানুষদের নিয়ে আড্ডা দেয়। আসলে তার চেয়ে আমি বেশি পছন্দ করি আমার ফ্যামিলির সঙ্গে আড্ডা দেওয়া আর কি। এই জন্য আমি আড্ডাতে তেমন যাই না আর কি। আরে আমি ছোটোবেলা থেকে একটু লাজুক টাইপের, তা একটু যাওয়া খুব কম হয় আমার। কিন্তু একটা বিষয় হচ্ছে ভাইয়া, এই যে বললেন যে আমার হয়তো বা পছন্দের মানুষ কম, বা আপনার ইন্ডাস্ট্রিতে সার্কেলটা একটু কম, পরিবারকে নিয়ে আপনি ব্যস্ত থাকেন, সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। মিডিয়াতে যদি আপনার সবচেয়ে কাছের বন্ধুর কথা জানতে চাই? মিডিয়াতে কাছের বন্ধু বলতে আমার ছোট ভাই, কিছু ভাই ব্রাদার আছে, এরাই আর কি, যাদের সঙ্গে আমি কাজ করি। মানে আমার শুরুটা যাদের সঙ্গে, তাদের সঙ্গে আমার বেশি আড্ডা দেওয়া হয়। কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে তো আসলে অনেক ধরনের মানুষের সঙ্গে উঠা বসা করতে হয়, এবং বর্তমান যে সময় আসলে বলতে গেলে বাস্তবিক চিত্র আমরা যেটা দেখি, কারো সঙ্গে যদি আসলে আপনার বিশেষ সখ্যতা না থাকে, সেক্ষেত্রে তো আসলে পথ চলাটা একটু কঠিন হয়ে যায়। আর আসলে আমার পথ চলাটা কঠিন কখনোই ছিল না, শুরুতে যা ছিল, পরে হয়ে যাওয়ার পর আর ছিল না। আর আমার চাহিদাও খুব কম। আল্লাহ আমাকে যা দিচ্ছে, মানুষ যতটা ভালোবাসে, এটাই আমি তৃপ্ত আর কি। ভাইয়া বলছিলেন পরিবার নিয়ে আপনি আনন্দঘন সময় কাটাতে পছন্দ করেন, পরিবারের সঙ্গে আপনার সুন্দর মুহূর্তগুলো কাটে, কিন্তু এই মিডিয়ার মানুষদের প্রতি আপনার একটু অনীহা কেন? অনীহা না আসলে, তা আমরা যারা গান করি আসলে আমরা মিউজিক নিয়ে বেশিরভাগ সময় আর কি সময় কাটাই। তা আমি আড্ডাই মারবো, মানুষের সঙ্গে কানেক্টিভিটি করব না কাজ করব? কিন্তু কিছু সময় তো আসলে মানসিক প্রশান্তির জন্য আড্ডার প্রয়োজন হয়। ওরকম আড্ডা যে দেই না, আসলে ওরকম না, দিই বাট খুব কম। আমি চাই যে মানুষ আমাকে খুঁজে নেয়। সেটা তো আমরা প্রতিনিয়তই পাচ্ছি, প্রতি মাসেই অন্তত আপনার একটা গান রিলিজ হচ্ছে। কিন্তু এই গান রিলিজের বিষয়েও আমার অনেক কিছু জানার আছে আপনার কাছে, সেই বিষয়ে কথা বলবো, তবে তার আগে এবার একটা গান শুনতে চাই। এবার আমার আরেকটা জনপ্রিয় গান। আমার ঘুম পাড়ানি বন্ধু তুমি কোন আসমানের তারা, কোন আসমানে জ্যোৎস্না বিলাও এই আসমানটা ছাড়া। আমার ঘুম পাড়ানি বন্ধু তুমি কোন আসমানের তারা, কোন আসমানে জ্যোৎস্না বিলাও এই আসমানটা ছাড়া। ঘুনে ধরে কাঁচা বাসে
প্রেম বুঝ মনে সুলোহানাই দুঃখ দিলা চাইরানার জীবনে মেঘের মতো মেঘের মতো উড়ে উড়ে অন্তরটারে খালি করে করলা দিশাহারা আমার ঘুম পাড়ানি বন্ধু তুমি কোন আসমানের তারা আহা লা 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 লা। জল কাঁদে ঢেউে ঢেউে পরাণ কাঁদে একা জল কাঁদে ঢেউে ঢেউে পরাণ কাঁদে একা কি আশাতে বুক ভাসাইলা অন্তর করে খাখা আমার পাঁজর ভেঙে চুরে হৃদয় থেকে গেলে সরে করলা পাগল পারা আমার ঘুম পাড়ানি বন্ধু তুমি কোন আসমানের তারা ফুল ফোটে শাখায় শাখায় ব্যথা ধরে বুকে ফুল ফোটে শাখায় শাখায় ব্যথা ধরে বুকে কি প্রেমেতে মন মাতাইলা অশ্রু ঝরে চোখে আমার আসমান করে আন্ধার সুখের নিদ্রা হবে কি তোমার বন্ধু আমায় ছাড়া আমার ঘুম পাড়ানি বন্ধু তুমি কোন আসমানের তারা। চমৎকার। সুমন ভাই, আমরা প্রতি মাসে আপনার নতুন নতুন গান পাচ্ছি, কিন্তু সিনেমায় প্লেব্যাকের ক্ষেত্রে একটু কম পাওয়া যায় বা ওই জায়গাটাতে আপনার অনুপস্থিতিটা একটু দীর্ঘ। একেবারে এখন নাই বললেই চলে। আমি প্রথম দিকে কিছু কাজ করেছি, বেশ কিছু ব্যবসায়িক ফিল্মেও কাজ করেছি। আর লাস্ট 2019-এর পর, মানে যেটা 20-এ আর কি জাতীয় পুরস্কার ডিক্লেয়ার হওয়ার কথা, সেই জাতীয় পুরস্কারটা আমার পাওয়ার কথা ছিল আর কি, সিঙ্গার ক্যাটাগরিতে। আমি বিচারকদের নাম্বার আমি হায়েস্ট মার্ক পেয়েছিলাম আর কি। আমি জানি যে 2 দিন পর আমার নামটা ডিক্লেয়ার হবে আর কি, বাট 2 দিনেই ওই নামটা চেঞ্জ হয়ে গেছে। এরপর থেকে আমি আসলে এখন আর প্লেব্যাকে গান করি না সাধারণত। মানে এটা কি ওই আক্ষেপ থেকে প্লেব্যাক না করার সিদ্ধান্ত, নাকি সামনে আমরা আপনাকে আবারও প্লেব্যাকে পাবো? না, যদি দেখি যে আসলে আমাদের দেশে আসলে যে পুরস্কারগুলো আসলে এগুলো মানুষ এখন সবাই জানে আর কি, মিডিয়ার ম্যাক্সিমাম মানুষই জানে যে আসলে জাতীয় পুরস্কার কিংবা বড় বড় অ্যাওয়ার্ডগুলো কীভাবে পায়, ওগুলো সবাই জানে। আসলে আমি ওইভাবে পেতে চাই না। আমি চাই যে আমার যোগ্যতায় আমি অ্যাওয়ার্ড পাবো। আর আমি মনে করি যেহেতু এগুলো আমার দরকার নেই, আসলে মানুষ আমাকে ভালোবাসে, মানুষের ভালোবাসাটা আমার কাছে এখন সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। আচ্ছা সুমন ভাই, এখন তো আমরা দেখি যে সম্প্রতি সময়ে এত বেশি অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয় এবং অনেক শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, এমনকি সাংবাদিক, তারা বিভিন্ন জন কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাচ্ছে, কিন্তু দর্শকের অনেকেই জানে না কে কোন কাজের জন্য অ্যাওয়ার্ডটা পাচ্ছে। তো এই ধরনের কোনো অ্যাওয়ার্ড আপনার ঘরে স্থান পেয়েছে কিনা? আমি লাইফে এত অ্যাওয়ার্ড পেয়েছি আর কি। আমার একটা ছোট স্টোর রুম ছিল, স্টোর রুমে মনে হয় ভরা ছিল অ্যাওয়ার্ড। আমি ওগুলা এই করোনার মধ্যে, লাস্ট করোনার মধ্যে ওই রুমটা মানে ক্লিন করছি, ওগুলো সব ওই কী যেন ভাঙাড়িতে ওগুলো সেল করে দিছি। সবগুলো অ্যাওয়ার্ড সেল করে দিলেন? এখন আছে কিছু কিছু আছে বাসায়, এখন কিছু কিছু আছে, বাট ওই এত পিতল এত মানে। আচ্ছা, কখনো এমন হয়নি যে আপনাকে অফার দেওয়া হলো, মানে কোনো কাজ
ইন্ডিকেট না করে জাস্ট আপনাকে সম্মাননা জানাবে, অ্যাওয়ার্ড দিবে, এখন তো অহরহ হচ্ছে। এই বর্তমান সময়ে যেভাবে যে হারে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এইটা নিয়ে আসলে আপনি কি বলতে চাইবেন? আসলে আমরা আমাদের যখন অ্যাওয়ার্ড দেওয়া হয় ম্যাক্সিমাম আমরা অ্যাওয়ার্ড নিতে যাই, যে দেখি ওখানে আমাদের সাথেও মানে নাম না জানা অনেক শিল্পী, নাম না জানা অনেক সমাজসেবক, নাম না জানা অনেক বিভিন্ন ভিআইপি সেক্টরে কাজ করে এরকম মানুষ। ভিআইপি লোকজন অ্যাওয়ার্ড পাচ্ছে। আসলে কোন ক্যাটাগরিতে কে কি ক্যাটাগরিতে আসলে আমরা কিছুই জানি না। পরে ওখানে অ্যাওয়ার্ড দেওয়ার পরে ওখানে একটা দুইটা গান করায়, বাট এটার দামটাই বাকি নিয়ে ওখানে। আসলে আমি মনে করি সব শিল্পীকে যখন অ্যাওয়ার্ড দিবে তার জন্য একটা সম্মানই রাখা উচিত। হ্যাঁ, অ্যাওয়ার্ডের একটা মূল্য থাকবে। হ্যাঁ, মানে অ্যাওয়ার্ড তো একটা দিচ্ছে, এটা তো একটা সম্মান পাচ্ছে, কিন্তু একটা মূল্য, যে একটা আর্টিস্ট যাবে তাকে একটা পে করা আর কি, এটা হইলে হয়তো ভালো শিল্পীদের জন্য। আপনি বলছিলেন যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আপনার পাওয়ার কথা ছিল, আপনি এমনটাই জানতেন, এবং দুদিন পর আপনার নাম অ্যানাউন্স করার কথা ছিল। দুদিনের মধ্যে এমন কি হলো যে কারণে আসলে আপনার পরিবর্তে অন্য একজন সেরা গায়ক ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল? আর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো এত মর্যাদাপূর্ণ একটা পুরস্কারও এই ধরনের সিন্ডিকেট আছে, বা এই বিষয়টা একটু দর্শকের কাছে ক্লিয়ার করবেন? জাতীয় পুরস্কারের বিষয়টা হচ্ছে ওখানে সচিব, মিনিস্টার, এইসব লোকজন ওইসব জায়গাতে ইয়াতে থাকে আর কি। তারা রিকোয়েস্ট করে ফোন দিয়ে বলে যে আমার এর জন্য অ্যাওয়ার্ড লাগবে, ওই লবিংগুলো করতে হয়। কোন গানটার জন্য আপনার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা ছিল? এটা হলো বুঝলো না রে কেউ। এটা জাস্ট 2 লাইন কি আমরা শুনতে পারি? বুঝলো না রে কেউ, খুঁজলো না রে কেউ, আমার মনে কত ব্যথা। ফিল্মটা ছিল হলো মিলন ভাই এটাতে অভিনয় করছিল আর কি, ইন্দুবালা ফিল্মের নাম। তো এই যে যখন আপনি পুরস্কার পেলেন না, বা আপনার নাম পরিবর্তন হয়ে অন্য একজন শিল্পীর নাম যখন আপনি প্রথম শুনলেন, আপনার প্রতিক্রিয়া কেমন ছিল? এটা তো খারাপ লাগারই কথা আসলে। পরবর্তীতে আপনি কারোর সঙ্গে আসলে কথা বলেননি যে এটা আসলে কেন হলো, বা আপনি জানার চেষ্টা করেছেন কিভাবে আপনার নামটা পরিবর্তন হয়ে গেল? আমাকে শুধু এক বিচারক আমাকে সরি বলছে যে সুমন সাহেব, আপনি তো হাইয়েস্ট মার্ক পেয়েছিলেন, আপনাকে এবার দিতে পারলাম না অ্যাওয়ার্ডটা, বাট আমি চেয়েছিলাম যে আপনি পান, কোনো একটা অদৃশ্য কারণে দিতে পারে নাই। এই যে এই আক্ষেপ থেকে আপনি যখন চলচ্চিত্রের জন্য গাইছেন না, এতে কি বাংলা চলচ্চিত্রের দর্শকদের আপনি বঞ্চিত করছেন না? আসলে এরকম ওইটা তো আছে একটা কারণ, তার মধ্যে আমাদের দেশে এখন ফিল্মগুলো আসলে একটা সিন্ডিকেট হয়ে গেছে, যে এরাই কাজ করছে, এরাই এরকম একটা বিষয় হয়ে গেছে। এইসব বিষয়গুলো যখন মানে ঠিক না হবে, মানে ততদিন আসলে মানে যোগ্য প্লেব্যাক সিঙ্গার আরও ফ্রন্টে আসবে না। যদি একদম সংক্ষেপে জানতে চাই যে ইন্ডাস্ট্রিতে যোগ্যতার মূল্যায়ন কতটুকু দেখছেন? মানে খুবই কম, একেবারে নগণ্য আর কি। আপনি আপনার যথার্থ মূল্যায়ন পেয়েছেন? আমি আমার শ্রোতাদের কাছ থেকে পেয়েছি, বাট আমি মানে যেটা হলো একাডেমিকভাবে কিংবা যেটা হলো মানে পারিপার্শ্বিক সরকারিভাবে যে স্বীকৃতি, সেটা আমি পাইনি। তো এইটা পাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেই পথে আপনি হাঁটছেন না কেন? আমি এটা কখনোই হাঁটবো না। কেন, সেটা সেই কারণটাই জানতে চাই। কারণ না, এটা হলো আমার আমি ছোটবেলা থেকে একটু এই বিষয়গুলো আমি অ্যাভয়েড করে চলি। আমি আসলে ব্যাড প্র্যাকটিসে আমি যেতে চাই না, আমি সহজ সরল পথে যেতে চাই, মানে এটাই আমার উদ্দেশ্য আর কি। আমি আর আসলে আমার জীবনের মানে চাওয়া পাওয়াটা অনেক কম, তো তা এই জন্য আমি এসব নিয়ে ভাবি না আসলে। জীবনটাকে নিয়ে আপনি কিভাবে ভাবেন? জীবনটাকে নিয়ে ভাবি হলো যে আমি আমার মতো চলবো, বাট আমি কোনো অন্যায় করব না সবাইকে নিয়ে। সবাই যেন আমাকে ভালোবাসে, আমাকে ভালো জানে, পিছন থেকে যেন আমাকে কেউ একটা খারাপ কথা না বলে, যে গালি না দেয়, আমি ওইভাবে চলার চেষ্টা করি। কিন্তু তারপরেও হয় না যে আমরা তো পিছনের অনেক কান কথা শুনি, আমাদের কানেও তো আসে, চারপাশের মানুষটাই তো আমরা একসঙ্গে থাকি, এবং কাছের মানুষটাই আসলে সবচেয়ে বেশি নিন্দা করে। এই ধরনের অভিজ্ঞতা আছে আপনার? আছে এরকম অভিজ্ঞতা, কিন্তু পরবর্তীতে তারা আবার
ভুল বুঝে, হ্যাঁ বুঝতে পেরেছি। ভুল বুঝতে পারে আর কি। আমি যদি জানতে চাই যে এই যে আপনার দীর্ঘ সঙ্গীত কেরিয়ারে সবচেয়ে বড় প্রাপ্তি কোনটি, আর এখন পর্যন্ত যেটা আপনি দেখতে চেয়েছেন পাননি সেই অপ্রাপ্তিটা কি? আমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো যে মানুষ আমার গান খুব ভালোবাসে। আমি ব্যক্তি হিসাবে আমাকে কতটা ভালোবাসে এটা আমি জানি না, বাট আমার গান ভালোবাসে। আর আমি দেখতে চাই ইন্ডাস্ট্রিতে সবার সমান অধিকার থাকবে, সবাই যার যার যোগ্যতা অনুসারে তার জায়গায় যাবে। এটা একটা নীতি নির্ধারক থাকবে যারা সঠিকভাবে এটা নির্ধারণ করবে। আচ্ছা এটাই আমার চাওয়া। সুমন ভাই, আপনি বলছিলেন যে আসলে ব্যক্তিগতভাবে আপনাকে কে কতটা পছন্দ করে সেটা আপনি জানেন না, কিন্তু আমাদের দর্শকের অনেকেই কিন্তু সুমনের ব্যক্তিগত জীবন জানে না। সো আপনার ব্যক্তিগত জীবনটা কেমন? আপনি আসলে ক্যামেরার বাইরে বা ঘরের সুমন আসলে কেমন? ক্যামেরার বাইরে হলাম আমি একজন সাধারণ মানুষ যেভাবে লাইফ লিড করে। যেমন বাসার সামনে আমার চায়ের দোকান, ওই চায়ের দোকানে আমি চা খাই যাই। আমার এলাকার বন্ধুবান্ধবদের সঙ্গে আমি আড্ডা দিই। বাসায় যেমন আমি আমার সন্তানের বাবা, আমি আমার বউয়ের স্বামী, এবং আমার বাবা মার ছেলে, আমার ভাইয়ের ভাই, আমার বন্ধুদের বন্ধু। আমি এইভাবে এরকমই মানুষ। যত আপনার কথা শুনছি তত মনের মধ্যে প্রশ্ন বাড়ছে। তো প্রশ্ন আপাতত একটু বন্ধ রাখি, আমরা আরও একটু সামনের দিকটাতে ঘুরে দেখব। এবার আপনার একটা গান শুনতে শুনতে যেতে চাই। চলো। বন্ধুরে তোর বুকের ভেতর শখের বসে বানাইয়াছি আমার বসত বাড়ি ঘর। সেই বাড়িটা ভাঙ্গা গেলে হইব যা যাবার রে, সেই বাড়িটা ভাঙ্গা গেলে হইব যা যাবার। শখের বসে বানাইয়াছি আমার বসত বাড়ি ঘর। বুকের পাঁজর দিয়ে বোনা তুই যে আমার বাবুই সোনা, টাকা দিয়ে যায় না কেন পীড়িতের বন্ধন। মায়ার জোরে মন বান্ধিয়া হইয়া গেছি তোর রে, হইয়া গেছি তোর। শখের বসে বানাইয়াছি আমার বসত বাড়ি ঘর। ভালোবাসা দিয়ে বায়না গড়েছি মনে রায়না, চোখে চোখে লেনা দেনা করব জনম ভর। মায়ার ডোরে মন বান্ধিয়া হইয়া গেছি তোর রে, হইয়া গেছি তোর। শখের বসে বানাইয়াছি আমার বসত বাড়ি ঘর। বন্ধুরে তোর বুকের ভেতর শখের বসে বানাইয়াছি আমার বসত বাড়ি ঘর। সেই বাড়িটা ভাঙ্গা গেলে হইব যা যাবার রে, সেই বাড়িটা ভাঙ্গা গেলে হইব যা যাবার। শখের বসে বানাইয়াছি আমার বসত বাড়ি ঘর। দুর্দান্ত! মানে আপনি গাইতে থাকলে মানুষ তার ভাবনার জগতে হারিয়ে যেতে বাধ্য। আমি জানি আসলে ব্যক্তিগতভাবে আপনি কতটা সুখী মানুষ, এবং আপনার পরিবার নিয়ে, বিশেষ করে ভাবির সঙ্গে আপনার যে মুহূর্তগুলো আমরা সামাজিক মাধ্যমে দেখি, ভাবির সঙ্গে প্রথম আলাপটা হয়েছিল কোথায়? আমার বন্ধুর একটা
ফাস্টফুডের একটা ইয়ে ছিল, ওখানে আর কি আমার ফার্স্ট পরিচয় আর কি। তা আমার বন্ধুই পরিচয় করে দিয়েছিল, এরপরে আস্তে আস্তে দেখা সাক্ষাৎ, রেগুলার দেখা হওয়া, তারপর একটা প্রণয়, প্রেম, তারপর বিয়ে। ভালো লাগার কথা প্রথম কে বলেছিল? তোমার ভাবিই বলেছিল। আচ্ছা, মনে পড়ে সেই মুহূর্তটা কি বলেছিল, আপনি কিভাবে আসলে সেইটাকে রিসিভ করলেন? আসলে ভালো লাগে আর কি আমাকে, আমার সঙ্গে আমিও বলেছিলাম যে হ্যাঁ বন্ধুত্ব করা যায়। তো এই যে বন্ধু যখন জীবন সঙ্গী হয়ে উঠলো, কোনো টুইস্টের গল্প আছে কিনা? টুইস্টের আসলে ওরকম গল্প নেই আসলে। আচ্ছা, তো এখন তো দেখি আসলে আপনাদেরকে প্রায় বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া বা নিজেদের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে সেটা সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করছেন। তো একটু দুজনের কেমিস্ট্রির বিষয়ে জানতে চাই। আসলে আমরা সব দিক দিয়ে খুব সুখী আর কি। কেমিস্ট্রি আমাদের দুজনের খুব ভালো। শুধু আমি একটু চুপচাপ, ও একটু বেশি কথা বলে। অভিমানী কে বেশি? ওর আসলে অভিমান খুব কম, মানে আমি একটু অভিমানী, বাট ওর একটু রাগটা বেশি, আবার ভালোবাসাটাও বেশি। আমি ঠিক এই জায়গাটাতেই আসতে চাই। এই যে আমি অপেক্ষা করছিলাম কখন আপনি রাগের কথা বলেন। যখন ভাবি রাগ করে, আপনি তো নিশ্চয়ই এত বছরে জেনে গেছেন যে আসলে কি করলে রাগটা দ্রুত ভেঙে যাবে বা রাগ ভাঙানোর জন্য কোন ট্রিক্সটা আপনি অবলম্বন করেন? এগুলো আসলে বলা যায় না, এগুলো আসলে সিক্রেট একেবারে। আসলে জীবন সঙ্গিনীকে সবসময় রাগ হলে নিজে থেকে রাগ ভাঙানোর চেষ্টা করতে হবে আর কি। আমিও যদি অভিমান করি তাহলে কিন্তু রাগ ভাঙবে না। আমাদের দেখে গেছে, সাপোজ ধরো পুরো দিন ধরে ঝগড়া ঝগড়া একবারে সারা রাত ধরো আমাদের এপাশ ওপাশ কাটতেছে, ঘুম হচ্ছে না, একবার ভোরের দিকে যে আমাদের ধরো অভিমানটা ভেঙে যায়। ভেঙে যায়, মিল হয়ে যায়। আপনি আসলে জীবনটাকে কতটা সহজভাবে দেখেন বা জীবনটাকে আপনি কিভাবে উপলব্ধি করেন? জীবনটা আসলে তুমি যতটা কঠিন মনে করবে নিজ থেকে, জীবনটা তত কঠিন হয়ে যাবে। তুমি যদি সবকিছু যদি সহজভাবে মেনে নাও, যে এটা মনে হয় মানে মানুষ তো ভাগ্যরও একটা বিষয় আছে। হুম। ভাগ্যের উপরেও ছেড়ে দিতে হবে, তারপর নিজেকেও এটা ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করতে হবে। বা ধরো তুমি হুট করে একটা তোমার জীবনে একটা প্রতিবন্ধকতা আসলো, কিংবা তুমি একটা বিপদে পড়লে, তা ওই সময় তোমার মানে ভেঙে পড়লে হবে না, তোমাকে মনে করতে হবে হ্যাঁ আমি এই বিপদ থেকে কীভাবে কাটিয়ে উঠবো, তার চেষ্টা করতে হবে। মনটাকে ছোট করা যাবে না, মনে সবসময় সাহস রাখতে হবে। আচ্ছা, আপনার জীবনে কোনো অপ্রাপ্তি আছে যেটা মনে হয় আমি যদি এই কাজটা করতে পারতাম বা আমি যদি এইভাবে আমার জীবনটাকে সাজাতে পারতাম তাহলে আমার অবস্থান আজ আরো ভালো থাকতো, আমি আরো খুশি থাকতে পারতাম? মানুষের জীবনের সবসময় একটা পিক টাইম আছে। আমার পিক টাইমগুলো আসলে আমি ওইভাবে কাজে লাগাই নাই, মানে যেভাবে মানুষ ইউজ করে আর কি, আমি আসলে ওইভাবে ইউজ করি নাই। আমি সবসময় মনে করছি যা হবার তাই হবে, আমি আমার মতোই চলবো। কিন্তু এই সময়ে এসে এই যে ইউজ করেননি এর জন্য আক্ষেপ হয় না? মানে অন্যদেরকে যখন দেখি আমি, যে তখন আক্ষেপ হয়, আবার মাঝে মধ্যে মনে হয় না আমি মনে হয় সবচেয়ে, আমি যেভাবে আছি এইভাবে মনে হয় সবচেয়ে ভালো, এভাবেই থাকা উচিত। আচ্ছা, এই যে ভালো থাকার তো অনেক বিষয়ই আমাদের আছে, আমরা অনেকভাবেই ভালো রাখতে পারি নিজেকে, কিন্তু প্রত্যেকেরই তো আসলে আত্মতৃপ্তির একটা ব্যাপার আছে। আপনি আপনার জীবন ক্যারিয়ার নিয়ে কতটা আত্মতৃপ্ত? আমি বেশ আত্মতৃপ্ত, হ্যাঁ। শুধু মানে আমার অনেক টাকা হলো, অনেক ফেম হলো, মানে এইসব নিয়ে যে হইলে যে সুখী হবে এরকম না। নিশ্চিন্তে ধরো তোমার সন্তান, তোমার জীবনসঙ্গীকে নিয়ে যখন তুমি নিশ্চিন্তে রাতের বেলাটা ঘুম দিতে পারবা, আরামের ঘুম, ওইটাই হলো সবচেয়ে বড় তৃপ্তি এবং সবচেয়ে বড় পাওয়া জীবনের। আমাদের প্রত্যেকেরই তো একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকে, বা সেটা ক্যারিয়ার হোক, ব্যক্তি জীবন হোক, নানাভাবে আমরা পরিকল্পনা করি এবং জীবনকে সাজাতে আসলে পরিকল্পনা করতে হয়। আপনি আপনার সামনের সময়টাকে কিভাবে সাজানোর পরিকল্পনা করছেন? আমার কাজ আমাকে অমর করবে। পৃথিবী যতদিন বাঁচবে ততদিন যেন আমার কাজগুলো মানুষ মূল্যায়ন করে, মানুষ শুনে, মানুষ আমাকে জানে, আমার সম্পর্কে মানে জানতে পারে। আচ্ছা, আপনার গান তো কোটি কোটি দর্শকের পছন্দ, অনেকের হৃদয়ে আপনার গান বাজে, কিন্তু
আপনিও নিশ্চয়ই অন্য কারো গান পছন্দ করেন বা আপনার পছন্দের শিল্পী আছে? বাংলাদেশে আমার সবচেয়ে প্রিয় শিল্পী হলো প্রয়াত আয়ুব বাচ্চু ভাই, যাকে মানে দেখে ইন্সপায়ার, মানে আমি তো মূলত মিউজিশিয়ান, আমি গিটার প্লে করতাম এই সময় ব্যান্ডে। আয়ুব বাচ্চু ভাইয়ের ওই ওই বিষয়টা আমার উপরে খুব প্রভাব ফেলতো? প্রভাব ফেলছে। আচ্ছা, আর দেশের বাইরে আন্তর্জাতিকভাবে যদি জানতে চাই যে এমন একজন শিল্পী যাকে আপনি মন থেকে খুব বেশি পছন্দ করেন, যার গান আপনাকে অনুপ্রাণিত করে? আমার আসলে খুব প্রিয় শিল্পী ছিল একজন, এটা হলো কে। আর যেহেতু আমি নিজে একজন কম্পোজার, আমি মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে সুর করি, আমার খুব প্রিয় সঙ্গীত পরিচালক হলো এ.আর. রহমান। তারা যেভাবে সঙ্গীতকে সমৃদ্ধ করছে, যেমন আমরা জানি যে যদি জুবিনের কথা বলতে হয়, সদ্যপ্রয়াত, ওনার মৃত্যুর পর কিন্তু আসলে অনেকেই তাকে নতুনভাবে চিনছে। তিনি কিংবদন্তি, তিনি জনপ্রিয়, তার অসংখ্য জনপ্রিয় গান আছে। কিন্তু এই যে একটা মানুষের মৃত্যুর পর যখন তাকে নতুনভাবে আবিষ্কার করে দর্শক, কখনো আপনি আপনার জীবন দিয়ে সেটা ভেবেছেন? জুবিনদা মারা যাওয়ার পর মানে আসামবাসী যেভাবে ওনাকে মানে সম্মান জানিয়েছেন ওনারা, ওই আসামকে সেলুট জানাইতে হয়, আসামবাসীকে সেলুট জানাইতে হয়। একটা মানুষ, একটা শিল্পীকে এইভাবে শ্রদ্ধা করা যায়, এইভাবে সম্মান জানানো যায়। এটা আমি চাই যে আমাদের দেশের মানুষও এভাবে চিন্তা করুক শিল্পীদের ব্যাপার। আপনি তো আসলে প্রতিনিয়ত নতুন গানের সৃষ্টি করছেন। খুব শীঘ্রই বা নতুন বছরের শুরুতে দর্শকের জন্য কি চমক থাকছে? আমার নিজের কিছু গান আসবে আর কি আমার মিউজিক অ্যারেঞ্জমেন্টে, ওগুলো নিয়ে আছে। এবং নতুন মানে হাতে গোনা কয়েকজন শিল্পীর গান আমি মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে দিই, ওদেরও কিছু গান আসতেছে। আজকে তো আমরা আপনার সার্বিক জীবন নিয়েই কথা বলছি। মানে থাকে না মানুষের অনেক ধরনের পরিকল্পনা, যে একটা স্বপ্ন আমি দেখি, এই কাজটা আমি করতে চাই। সেটা মানুষের জন্য হতে পারে, নিজের জন্য হতে পারে, পরিবারের জন্য হতে পারে। আমার ইচ্ছা যে আমি একটা সরাইখানার মতো আর কি, মানে আমার যদি ওরকম এবিলিটি আল্লাহ যদি দেয় আর কি কখনো, যে এখানে এসে ক্ষুধার্ত মানুষরা এসে খাবার খাবে, বৃদ্ধ অনাথ ছেলে মেয়ে, আমি যেন ওদের রক্ষণাবেক্ষণ করতে পারি, মানে তাদের জন্য কিছু করতে পারি, এই টাইপের আমার। মানে একটা বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা? বৃদ্ধাশ্রম না, একটা সমাজ সেবামূলক কাজ মানুষের জন্য, অসহায় মানুষদের একটা আশ্রয়স্থল হিসেবে এটা আমার ইচ্ছা আছে। আর এমনিতে একটা ইচ্ছা আছে যে একটা ফার্ম হাউস করব, ওটার মধ্যে নিজেই টুকিটাকি চাষবাস করব, মানে শাকসবজি এগুলো আর কি। মানে শেষ বয়সে এভাবেই আর কি। মানে এইটা অনেকেরই একটা মনের সুপ্ত বাসনা, যে শেষ বয়সে নিজের ছোট্ট একটা কুঁড়ে ঘর থাকবে, একটু চাষের জমি থাকবে, চাষ করব। সেটা থেকে আসলে জীবনটাকে এত বেশি চাহিদার মধ্যে না রেখে একদম সীমিত পরিসরে, মানে এইটা কি আসলে যেভাবে মানুষ ভাবে, আদতে কি সেটা বাস্তবে রূপ পায়? এটার জন্য আসলে একটা পুঁজি দরকার। পুঁজিটা যদি হয়ে ওঠে তাহলে করা সম্ভব, আর যদি সদিচ্ছা থাকে। আর যদি কেউ যদি চিন্তা করে যে এই যান্ত্রিক কৃত্রিম লাইফ লিড করবে, তাইলে হয়তো সে আমার মতো চিন্তা করবে না। আমি আসলে চিন্তা করি মানে সাধারণ মানুষের মতো, মানে খেটে খাওয়া মানুষদের মতো ওইভাবে চলাফেরা করব একবারে গ্রামে, মানে ঘাস গাছপালা মাটি এর মধ্যে বেঁচে থাকতে চাই আর কি। কিন্তু এই যে শিল্পী তকমার কারণে হলেও তো অন্য সাধারণ মানুষের চেয়ে আপনাদেরকে একটু আলাদাভাবে দেখা হয়। তো আপনার জীবনে আসলে এই শিল্পী হওয়ার বদলতে কি ধরনের পরিবর্তন এসেছে? আমি নিজেকে ওইভাবে পরিবর্তন করতে পারিনি। আমি বুঝতে শেখার পর থেকে আমি যেরকম ছিলাম এখনও ওই রকম। যারা আমাকে 20 বছর আগে দেখছে মিডিয়াতে, এক যুগ আগে যারা যেরকম দেখছে, আমার যেরকম বিহেভ ছিল, যেরকম, হয়তো আমার শারীরিক পরিবর্তন হয়েছে, আমার চুল পেকে গেছে, পাক ধরেছে। হ্যাঁ, বয়স বাড়ছে, বাট আমি সে আগের মতোই, আমার মনটাও সে আগের মতোই। সুমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে সারাটা দিন আপনি এত সুন্দর করে আমাদের সঙ্গে আড্ডা দিলেন, গান শোনালেন, এবং আপনার দর্শকের যে গানের ক্ষুধা, সেটা আপনাকে দিয়ে যে পরিমাণ
তারা প্রশান্তি পাচ্ছে, এই ধারাটা অব্যাহত থাকুক এবং সবসময় আপনি ভালো থাকুন, এভাবেই গাইতে থাকুন। আপনি আপনার দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সবসময় নিজেকে সহজভাবে ভাববেন আপনারা সবাই। আর যদি গানের কথা বলি, সবসময় বাংলা গান শুনবেন। আমাদের বাংলাদেশের বাংলা গান অনেক সমৃদ্ধ। আমাদের অনেক ভালো ভালো শিল্পী আমাদের দেশে আছে, সবার গান শুনবেন। সঠিক এবং সৎ পথে চলার চেষ্টা করবেন সবাই। আমরাও আশা করব আপনার উপদেশ আপনার অনুরাগীরা মানার চেষ্টা করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুমন ভাই। আজকে যেহেতু অনেক কথা হলো, অনেক গান হলো, আমি চাইবো আমাদের এই আড্ডার শেষটাও আপনার পছন্দের একটা গান দিয়ে হবে। আচ্ছা, এটা তুমিও বলছিলা তোমারও প্রিয় প্রিয় এক পছন্দের একটি গান, ওটা দিয়ে আমি শেষ করবো। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার জন্য শুভকামনা। এইভাবে আমাকে এত সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য, জানি না আমি কিভাবে উত্তর দিতে পেরেছি। আমার সময়টা খুব ভালো কেটেছে তোমার সঙ্গে। আর আরেকটা কথা না বললেই নয়, আমার ম্যাক্সিমাম গানের মানে হিট গানগুলোর লেখক হলো সোহাগ ওয়াজিউল্লাহ, ইব্রাহিম খলিল ইবু, তারপর সাইদ রহমান, মিজান। এরা আমার জনপ্রিয় গানগুলো লিখেছে আর কি। জান রে মনে করে আমায় মারিস না, জান রে তুই এত নিঠুর হতে পারিস না, জান রে মনে করে আমায় মারিস না, জান রে তুই এত নিঠুর হতে পারিস না, টেনে নিয়ে বুকের মাঝে ফেলে দিস না মাটির কাছে, তুই ছাড়া আছে কে আমার, বেদনার তীর ছুঁড়ে যাস না রে হৃদয় খুঁড়ে, বুকে চেপে ব্যথার পাহাড়, জান রে মনে করে আমায় মারিস না, জান রে তুই এত নিঠুর হতে পারিস না, রা 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 রা। ভাব দরিয়া রথই জলে ঝাঁপ দিয়েছি তুই আছিস বলে, আমি জান রে সাঁতার জানি না, এখন আমি স্রোতের টানে চেয়ে আছি তো মুখের পানে, জলে ফেলে হাতটা ছাড়িস না, জান রে মনে করে আমায় মারিস না, জান রে তুই এত নিঠুর হতে পারিস না, রা 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 রা। মন জমিনে রাত বিরাতে পথ চলেছি তোর মনের সাথে, আমি জান রে দিক যে চিনি না, এখন আমি মরুর বুকে, যাস না চলে তুই আমায় রেখে, বুকে টেনে কি নিতে পারিস না, জান রে মনে করে আমায় মারিস না, জান রে তুই এত নিঠুর হতে পারিস না, জান রে মনে করে আমায় মারিস না, জান রে তুই এত নিঠুর হতে পারিস না।